আচ্ছা, অজিত এখনো আসছে না কেন বলতো? আজ পর্যন্ত ও কোনোদিন সময় মতো আসতে পেরেছে বল? তা ঠিক বলেছিস। বেলা দুপুর, মাথার ঠিক উপরে সূর্য, এদিকে কড়া রোদ্দুর পিঠে চটচট করে ফুটছে আলপিনের মতো। আমি অনিক, পাশে আমার বন্ধু বিনয়। দুজনে গ্রামে বড় হয়েছি, আপাতত দুজন বেকার। রাস্তার মোড়ে আমি আর বিনয় দাঁড়িয়ে আছি অজিতের অপেক্ষায়। সবকিছুতেই দেরি করা তার নিত্যদিনের অভ্যেস। এবার বর্ষার শুরুতে আমরা তিন বন্ধু চৌপালহাটি জমিদার বাড়ি ঘুরতে যাব বলে ঠিক করেছি। তার জন্য এখানে জমায়েত হওয়া। কি অনেক, কাকে নিয়ে কথা হচ্ছে? কাকে নিয়ে আবার? তোকে নিয়ে। কটা বাজে এখন? 3টা 20। তোর আসার কথা কয়টায়? 3টায়। আচ্ছা, তোর কি কখনো সময় জ্ঞান হবে না? সবকিছু ম্যানেজ করে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, বুঝেছি। বউকে রাজি করিয়ে আসতে আসতে এত নেই। আচ্ছা, বউকে এত কৈফিয়ত দেওয়ার কি আছে বলতো? বিয়ে তো করনি, করলে বুঝবে। আচ্ছা বাদ দে তো এসব। 3:30 বাজতে চললো, 4টায় ট্রেন ছাড়ার কথা। স্টেশনে যাবি কখন আর ট্রেনই বা ধরবি কখন? এখন গিয়ে ট্রেন ধরতে না পারলে আবার সেই রাত 8টা, তখন গিয়ে আর কি হবে? আচ্ছা, চল চল। একটু পরে এসে পৌঁছলাম স্টেশনে। বিনয় টিকিট কাটতে গিয়েছে। ততক্ষণে আমরা স্টেশনের একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালাম। পাড়াগাঁও স্টেশন, লোক সমাগম তেমন নেই বললেই চলে। পুরো স্টেশন জুড়ে আমরা তিনজন, কয়েকজন হকার আর গুটি কয়েক লোক ছাড়া তেমন আর কাউকেই চোখে পড়ল না। যথাসময়ের খানিক পর ট্রেন এসে থামলো স্টেশনে। সিটে গিয়ে বসলাম। লোহার পাতের উপর সযত্নে বসানো মখমলের আরামদায়ক সিট। বসে তো বটেই, শুয়েও বেশ আরামে যাত্রা করা যাবে। স্টেশনের বাইরের আর ট্রেনের ভেতরের অবস্থা প্রায় এক, তেমন কোনো যাত্রী নেই। সামনের সিটগুলো ফাঁকা দেখে যে যার মতো আয়েশ করে বসে পড়লাম। একটু পর ট্রেন ছাড়লো। ঝকঝক শব্দে ট্রেন এগিয়ে চলেছে, প্রথমে ধীরে, পরে দ্রুত গতিতে। মনে হলো গতির সঙ্গে প্রতিযোগিতা করে রাস্তার পাশের গাছপালা, ঘর বাড়ি সহ সবকিছু যেন উল্টো দিকে ছুটছে। শহর এলাকা ছেড়ে ট্রেন গ্রাম এলাকা দিয়ে চলতে শুরু করলো। কোথাও বিস্তীর্ণ মাঠ, সবুজ ধানের ক্ষেত, কোথাও বা বিস্তীর্ণ জলরাশি। ট্রেন থেকে শূন্য মাঠ দেখা যায়। কিছুদিন আগেও এখানে সোনালী ধান ছিল। অনেক টিনের ঘরের চালে সূর্য চিকচিক করছে। গ্রাম বাংলার রূপ যে এত সুন্দর তা আগে আমার চোখে এভাবে ধরা পড়েনি। কবি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। জীবনানন্দের এই ভাষ্য যে কতটা সত্য এবারের ট্রেন যাত্রায় তা ভালোই বুঝতে পারলাম। আচ্ছা অনেক, হঠাৎ চৌপালহাটি যাওয়ার প্ল্যান করলি? বাড়ি থেকে আসার সময় তো কিছুই বললি না, এখন তো বল। চৌপালহাটির জমিদার বাড়ি দেখতে। জমিদার বাড়ি তো অনেক দেখেছি, এতে আর নতুন কি? দেখেছি বটে, কিন্তু এবারের জমিদার বাড়ির ইতিহাস ভিন্ন। তোর কথায় অনেক রহস্যের গন্ধ পাচ্ছি। ইতিহাসটা অনেক রোমাঞ্চকর মনে হচ্ছে। হ্যাঁ, তা তো আছেই। এত না পেয়েছি, ইতিহাসটা কি বলে ফেলতো। সালটা 1750, তখন বাংলায় নবাবী শাসন আমল। বাংলারই একটা অংশ ছিল কৃষ্ণপুর। তার রাজা ছিলেন মহারাজ রাম চৌপাল। তার রাজত্বের একটা বড় অংশ ছিল চৌপালহাটি। তার জমিদার ছিলেন সারসচন্দ্র সেন। লোকমুখে প্রচলিত আছে, প্রজার সকল বিপদ আপদে নাকি নিজের সম্পদ বিলিয়ে বেড়াতেন জমিদার সারসচন্দ্র। সুস্থ সবল তেজস্বী জমিদার হঠাৎ একদিন মারা যান। তার মৃত্যু নিয়ে অনেক কথা প্রচলিত আছে। কেউ কেউ বলে জমিদার সারসচন্দ্রের মৃত্যুর পেছনে নাকি তার বংশীয় কারোরই ষড়যন্ত্র আছে। তার মৃত্যুর পর তার জমিদারি আসন শূন্য হয়ে পড়ে। তখন তার এক দুঃসম্পর্কের ভাই হিতেশচন্দ্র এসে জমিদারের আসন গ্রহণ করে। তার রাজত্ব শুরুর কিছুদিন পরই নাকি চৌপালহাটি গ্রাম জনশূন্য হয়ে পড়ে। কেন বলতো? হঠাৎ একটা গ্রামের মানুষ কোথায় উধাও হয়ে যাবে? আকাশে উঠে গিয়েছিল।
কথার মাঝখানে বাদ ফাটিস কেন? আহা থাম তোরা, বলছি। লোকমুখে শোনা যায় এলাকায় নাকি দুর্ভিক্ষ হয়েছিল, তাই এলাকার মানুষ খেতে না পেয়ে মারা যায়। কারোর মতে এলাকায় জিনভূতের তাণ্ডবে গ্রামবাসী পালিয়েছিল, কিন্তু তার সঠিক কারণ কেউই জানে না। আমরা গিয়ে খোঁজ নিতে পারি, কি বলিস? আচ্ছা, সে না হয় দেখা যাবে। বলতে বলতে ট্রেন এসে থামলো কৃষ্ণপুর স্টেশনে। আকাশের রক্তিম বর্ণ জানান দিচ্ছে বেলা বিকেল গড়িয়েছে। আমরা ট্রেন থেকে নেমে একটু সামনে একটা স্টেশন মতো জায়গায় এসে দাঁড়ালাম। দেখলাম সারিবদ্ধভাবে কয়েকটি রিক্সা দাঁড়িয়ে আছে। এক এক করে সবাইকে জিজ্ঞেস করলাম চৌপালহাটি যাবে কিনা। সবার এক কথা, কেউই এবেলা ওইদিকে যাবে না। আশ্চর্য, শহরের ছেলে বলে কি হাঁটতে জানি না নাকি? এক প্রকার রাগ করে হাঁটা দিলাম চৌপালহাটির পথে। যতদূর জানি জমিদার বাড়ি এখান থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। একটু পর পথ পড়েছে জঙ্গলের মাছ দিয়ে। আলো থাকতে থাকতেই এই জঙ্গল পেরোতে হবে, নয়তো বড্ড মুশকিলে পড়তে হবে। প্রতিমধ্যেই দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকু, জমিদার বাড়ি এখান থেকে কত দূর বলতে পারেন? কোন জমিদার বাড়ি? চৌপালহাটি জমিদার বাড়ি। তা হবে 2-1 কিলোমিটার, সঠিক জানি নে বাবু। তা এখানে আপনাদের কি কাজ? ওই বাড়ির ইতিহাস শুনে আমরা দেখতে এসেছি। আচ্ছা, ওই বাড়ি সম্পর্কে আপনি কি কিছু জানেন? জানি, খুব জানি। জমিদার সারুশচন্দ্রের বাড়ি ওটা। সে কোন খাল থেকে পড়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। বাড়ির ইট মাটি খসে পড়ে এখন প্রায় পরিত্যক্ত। বাদুর পেঁচা এসে বাসা বেঁধেছে সেখানে। মা মনসার লম্বা লম্বা বাহনগুলো আছে হয়তো। আমি বলি কি, ওই বাড়িতে আপনারা না গেলেই মঙ্গল। আমি বাপু যাই তবে, দুগ্গা দুগ্গা। আরে ধুর, বাদ দে তো, কোথাকার কোন পাগল। চল এগোনো যাক। প্রায় মিনিট 20 হাঁটার পর আমরা এসে পৌঁছলাম সেই জমিদার বাড়ির সামনে। পরিত্যক্ত বাড়িটির দেয়াল বেয়ে উঠে গেছে নানা লতানো ঝোপ। ছাদের প্রতিটি কোণায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ, পাকড় গাছ। আর কতদিন বাড়িটি এভাবে টিকে থাকতে পারবে তা বলা মুশকিল। ঝোপঝাড় আর লতা পাতায় ঘিরে আছে চৌপালহাটির জমিদার সারুশচন্দ্র সেনের জমিদার বাড়িটি। ছমছমে শুনশান নীরবতায় বাড়িটিকে মনে হবে ভূতড়ে বাড়ি। প্রায় 300 বছর পার হলেও লাগেনি সংস্কারের ছোঁয়া। ইট সুরকি আর পোড়োমাটির কারুকার্যে ঘেরা প্রায় 2 বিঘে জমি জুড়ে এই জমিদার বাড়ি। অযত্ন আর অবহেলায় আজ ভূতড়ে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি এখন ভগ্নপ্রায়। ভেবেছিলাম বাড়িটিতে কেউ থাকবে না, কিন্তু দেখলাম বাড়ির বারান্দায় রাখাল গোছের একজন যুবক একটা গামছা পেতে শুয়ে আছে। আমাদের অস্তিত্ব টের পেয়ে ছেলেটি উঠে বসলো। আমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, আপনি কি এই বাড়ির কেউ? না, আমি পাশের জমিতে ছাগলের পাল নিয়ে আসিছি। একটু ছায়া থাকে বলে বাড়ির বারান্দায় এসে প্রায় সময় বিশ্রাম নিই। তা আপনারা কোত্থেকে আসিছেন? আমরা সুখানপুর থেকে এসেছি। আচ্ছা, এই বাড়ি সম্পর্কে আপনি কি কিছু জানেন? আমি এই গ্রামে নতুন আসিছি। এ বাড়ি সম্পর্কে তেমন কিছু জানিনি। তবে কর্তা বলিছে এ বাড়ির পেছনে নাকি একটা কুয়ো আছে, তার আশেপাশে না যাইতি। ও আচ্ছা। সন্ধে নেমে আসিছি, আমার এখন যাইতে হবে। আপনারাও দেখে তাড়াতাড়ি চলে যান। ও আচ্ছা, আমরা তো আজ রাতটা এখানে থাকতে চেয়েছিলাম। থাকবেন নাকি থাকবেন না সেটা আপনাদের ব্যাপার। তবে গত মাসেও এখানে একদল ছেলে পুলে আসিছিল পিকনিক করতে, কিন্তু পরদিনই তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন বলতে পারেন? তা তো জানি নেই, তবে এখানে থাকার দুঃসাহস না করাটাই ভালো। আচ্ছা বাবু, আমি এখন যাই। লোকটার কথার কোনো যুক্তি খুঁজে পেলাম না। এখন এখান থেকে ফিরে যাওয়াও সম্ভব না। ফিরতে কোনো ট্রেনও নেই আজ রাতে। সবকিছু বিবেচনা করে আজ রাতটা এখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। রাতে যেহেতু এখানেই থাকছি, চল বাড়িটা একবার ঘুরে দেখা যাক। মোটামুটি পুরো বাড়িটাই ঘুরে দেখলাম, তেমন কিছুই অবশিষ্ট নেই। বাড়ির পেছনে যেতেই
সেই কুয়োটি চোখে পড়ল। একটা বড় গাছের নিচে পাথরের দেয়ালে মোড়ানো বড়সড় একটি কুয়ো, তার মুখটা একটা পাথরের টুকরো দিয়ে ঢাকা। বাড়ির ভেতরে সবকিছু তো দেখা হলো, চল এবার গ্রামটা একটু ঘুরে দেখা যাক। বড় বড় বৃক্ষ ও গুল্ম লতায় সবুজের চাদরে মোড়ানো একটি নীরব নিস্তব্ধ গ্রাম। ভাবা যায় এই জায়গায় এক সময় মানুষের বসবাস ছিল। ঈদ পূজা পার্বণের উৎসবে মুখরিত হতো এই জায়গা। সুখে দুঃখে এই গ্রামের আকাশ বাতাসও মুখরিত হতো। কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে গেছে সবকিছু। শুধু পড়ে আছে তাদের স্মৃতি বিজড়িত জরাজীর্ণ বাড়ি ঘরগুলো। দিনের বেলায় মানুষজন চাষাবাদের প্রয়োজনে এখানে আসলেও সন্ধ্যা নামার আগেই ফিরে যায়। কোনো এক অজানা ভয়ে এখানকার গাছের কোনো ফল কিংবা পাতাও ছেড়ে না মানুষ। দক্ষিণ আকাশে মেঘের তীব্র ঘনঘটা, দূর থেকে প্রবল বৃষ্টি ধেয়ে আসছে আমাদের দিকে। শুধু বৃষ্টি বললে ভুল হবে, মনে হচ্ছে যেন রীতিমতো ঝড় শুরু হবে। গ্রামটা আয়তনে বিরাট, পুরোটা দেখা সম্ভব না হলেও যতদূর দেখেছি তাতেই এই জনপদের দুঃখটা অনুভব করা যায়। একে তো এই 100 বছরের পুরনো বাঙা নির্জন বাড়ি, গোটা গ্রামেও কোনো মানুষ নেই। এখন এই প্রবল ঝড় বৃষ্টি, কোনো রকমে আজ রাতটা পার হলেই বাঁচি। যা বলেছিস ভাই। রাত তো অনেক হলো, চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। একটানা বৃষ্টির ঝুমঝুম শব্দ আমার কানে সয়ে গিয়েছিল, তাই রাতে ঘুমোতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু রাতে এই বৃষ্টির শব্দ চাপিয়ে কার যেন কান্নার আওয়াজ শুনতে পেলাম। বালিশ থেকে মাথাটা সামান্য তুলে কান খাড়া করে রইলাম। আবার কে বা কারা কেঁদে উঠল। গলাটা পুরুষ মানুষের, ডাকটার মধ্যে একটা করুণ আর্তনাদ মিশে আছে, অনেক সর্বহারার বুক ফাটা হাহাকার। মানুষের কান্নার আওয়াজ আমি অনেক শুনেছি, কিন্তু এই কান্নার আওয়াজটা ছিল তার থেকে আলাদা। বিছানা থেকে উঠে পড়লাম। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, অন্ধকারে কিছুই দেখা যায় না। দরজার বাইরে একটা জং ধরা টিনের শেড, সেখান থেকে অজুর দ্বারায় বৃষ্টির জল গড়িয়ে পড়ছে। বৃষ্টির ফাঁকের আড়াল ডিঙিয়ে কিছু ছায়া ছায়া মানুষ দেখা গেল। মানুষগুলোর দিকে তাকালাম, দেখলাম কুয়োর ভেতর থেকে এক এক করে উঠে আসছে অনেক ছায়া মানুষ। তারা সবাই বাতাসে ভাসছে। ওদের সবার পোশাকে শুকনো খটখটে, অথচ বাইরের বৃষ্টি এক লোকমার জন্যও থামেনি। ওদের প্রত্যেকের ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসির ছোঁয়া। ওরা চুপচাপ কুয়োর সামনে এসে দাঁড়ালো। কারা আপনারা? এ কি, আপনাদের এই অবস্থা হলো কিভাবে? একসময় এই গ্রামের জমিদার ছিলেন হিতেশচন্দ্র। সে ছিল প্রচন্ড লোভী ও স্বার্থপর। তার লোভ এক পর্যায়ে বেড়ে যায়। তখন গ্রামের মানুষদের ভিটেমাটি নিজের নামে করে নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। যারা চাপে পড়ে জমি লিখে দিয়েছিল তাদের তো গ্রাম থেকে বের করেই দেওয়া হয়েছিল, আর আমরা যারা জমি লিখে দিতে চাইনি তাদের উপর নেমে আসে চরম নিপীড়ন। আমাদের মেরে তারপর আমাদের আঙ্গুলের ছাপ নিয়ে জমিগুলো দখল করেছিল হিতেশচন্দ্র। তারপর আমাদের মরদেহগুলো এই কুয়োর ভেতরে ফেলে দিয়েছিল। তারপর থেকে আজও আমরা এই কুয়োর ভেতরে পড়ে আছি। সৎকারের অভাবে আমাদের অতিরিক্ত আত্মাগুলো আজও এই কুয়োর ভেতরেই বন্দী। কি চান আপনারা? মুক্তি চাই শুধু। হিতেশচন্দ্রকে তো আমরা অনেক আগেই মেরে ফেলেছি, আমাদের প্রতিশোধ আমরা নিয়েছি। এখন শুধু এই কুয়ো থেকে আমাদের মৃতদেহগুলো তুলে সৎকার করলেই আমাদের অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। তাই হবে, আমি সব ব্যবস্থা করব। কাছে কোথাও বজ্রপাতের প্রকট শব্দে আমার ঘুম লেগে গেল। বিছানা থেকে উঠে বসলাম। এতক্ষণ যা দেখলাম তা কি সত্যি নাকি আমার মনের ভুল, ঠিক বুঝতে পারছি না। বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, খানিক পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বিদ্যুতের আলোয় এক পলকের জন্য কুয়োটা দেখতে পেলাম। অপলক দৃষ্টিতে চেয়ে আছি সেই কুয়োটির দিকে। এই বাড়ির ইতিহাস সম্পর্কে যতদূর পড়েছি এবং লোকমুখে যতটুকু শুনেছি, একটু আগে আমার অবচেতন মনে ঘটা ঘটনাগুলোর সাথে প্রায় মিল। যদি তাই হয়ে থাকে
তবে একটাই কথা শুধু মনে কৌতূহল আনে, মানুষ সম্পদের লোভে এত বড় পাপী কিভাবে হতে পারে? মানুষ হত্যার মতো জঘন্য কাজ করে যে জমি দখল করেছে, সে জমি আজ ঠিকই আছে, তবে সেই জমি দখল করা মানুষটি আজ আর নেই। পড়ে আছে তার বিশাল অট্টালিকা, তবে সেই অট্টালিকা আজ চক্রাকারে প্রকৃতির মাঝেই সমর্পিত। ছোট্ট জীবনের পরিধি শেষ হয়ে যাবে কোনো একদিন, রয়ে যাবে তার কৃতকর্ম।